একটা ত্রিভুজ। আমরা দেখব বৃত্তের ভেতরেও বৃত্তের সঙ্গে ত্রিভুজের লিংক কি করে হয় আমরা সেটা দেখব। ত্রিভুজ আমরা আগের দিন দেখেছিলাম কিভাবে ত্রিভুজ আসে, ত্রিভুজের ক্ষেত্রফল আর সঙ্গে সঙ্গে ত্রিভুজের পরিসীমা আসে। তো ত্রিভুজগুলা প্রত্যেকের কি থাকে, একটা লম্ব থাকে। প্রত্যেকটা ত্রিভুজের কি থাকে, একটা লম্ব, ঠিক আছে না? এটা আমি যেটাকে যে কোনো একটাকে ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা ধরবে? আমি যদি এটাকে ভূমি ধরি তাহলে লম্বটা এখান থেকে টানবো নিশ্চয়ই, এটাকে ভূমি ধরলে এখান থেকে টানবো, আর যদি এটাকে ভূমি ধরি তাহলে এখান থেকে টানবো। বোঝা গেল? আমি সাপোজ ধরো এটাকে আমি ভূমি ধরছি, তাহলে এখান থেকেই লম্বটা টানবো। আর লম্বটা টানলে কি হবে? অবশ্যই ভূমির উপর কত ডিগ্রি কোণ করে থাকবে? ভূমির সঙ্গে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। বোঝা গেল কি গেল না? তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটা যদি লম্ব টানি আমি, তাহলে লম্বটা কার উপরে টানা হবে? ভূমির উপরে, এবং কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ করে থাকবে। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এর কিন্তু লম্ব টানবে কিভাবে? এর লম্ব এটাই হচ্ছে এর লম্ব, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এর লম্ব হচ্ছে এটাই। এই ত্রিভুজের লম্ব কোনটা? এটাই হচ্ছে এর লম্ব, ঠিক আছে? তাই এর আলাদাভাবে কোনো লম্ব হয় না, এর আলাদাভাবে কোনো লম্ব হয় না, ঠিক আছে? এটাই হচ্ছে লম্ব। আর এটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। কি বলবো? অতিভুজ। আর নিচে যেটা থাকবে সেটাকে আমরা ভূমি বলবো, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রে এটা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে তোমরা জানো। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি দেখিয়েছি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে এই মাঝখানে কতটা এরিয়া নিয়ে আছে এটাকে বলছি ক্ষেত্রফল। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি বললাম? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। কিন্তু আমরা বৃত্ত যখন পড়তে আসবো, ত্রিভুজ সম্পর্কে যার যথেষ্ট নলেজ আছে সে কিন্তু তারপরে আমরা বৃত্তের দিকে এগোবো, নইলে বৃত্তের সঙ্গে ত্রিভুজের লিংক করাতে পারবো না। বৃত্তের সঙ্গে ত্রিভুজের লিংক করাতে সমস্যা হবে। দেখো একটা বৃত্ত, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের একটা কি থাকে? কেন্দ্রবিন্দু থাকে। একটা বৃত্তের কি থাকে? কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু কোথায় থাকে? মাঝখানে থাকে। অর্থাৎ একটা কম্পাসকে আমি যদি বিন্দু ধরে আমি একটু রাউন্ড করি, তাহলে একটা যে চাপ আঁকবো, তাহলে সেটা যে বিন্দুতে কেন্দ্র করে আমি এইটা চাপটা আঁকলাম এবং পুরো রাউন্ডটা তৈরি হলো, এটাই হচ্ছে বৃত্ত। এবং কম্পাসের কাঁটাটা যেই বিন্দুতে বসেছিল সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাই এই বৃত্তের মধ্যে এই কেন্দ্রটা দ্বারা কি বোঝানো যাচ্ছে? যে এই কেন্দ্রে আমরা কি করেছি? কম্পাসটা বসিয়েছি এবং একটা রাউন্ড করেছি, ঠিক না? তাই এটাই হচ্ছে একটা কেন্দ্র। তাই কেন্দ্র থেকে এই যে মাপটা আমি নিয়েছি, ধরো এখান থেকে আমি কম্পাস বসিয়ে এই টেনেছি, হয়েছে তো? গোল করে হয়েছে। তাহলে এই যে মাপটা, এই মাপটাকে এখান থেকে এই অবধি, এটা হচ্ছে কি? কম্পাসের কাঁটা, পেন্সিল কম্পাসের একটা পেন্সিল আর একটা কাঁটা। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্ব হচ্ছে এটাই তো, এটাই হচ্ছে সেই দূরত্ব। এই দূরত্বটা প্রত্যেক জায়গায় সেম আছে কি আলাদা আছে বলো? আমি কি বড় ছোট করেছি? এটাকে আমি বড় ছোট করেছি? বড় ছোট করিনি। এই দূরত্বটা কিন্তু সব জায়গায় সেম আছে। তাই এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে হচ্ছে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি, এই এরিয়াটা কি বলি? পরিধি। এই দূরত্বটা সব সময়ের জন্য কি হয়? সমান হয়। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা সব সময় সমান হয়। আর সেই দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। কি বলি? মনে রাখবে, কি বলি? ব্যাসার্ধ। এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দাগটা আমরা পাবো, এটাকে আমরা বলবো ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে পুরোপুরি, পরিধি থেকে কেন্দ্র হয়ে আবার পরিধি পর্যন্ত যদি আমরা একটা সরলরেখা পাই, সেটা হয়ে যাবে কি? ব্যাস হয়ে যাবে। কি হবে? ব্যাস। তাহলে এটা হচ্ছে একটা ব্যাস। কেন্দ্র দিয়ে অবশ্যই যেতে হবে, পরিধি হয়ে কেন্দ্র হয়ে আবার পরিধি পর্যন্ত যে রেখা টানবো, এটাই হচ্ছে ব্যাস। তাহলে একটা ব্যাস একটা বৃত্তকে কভাগে ভাগ করতে পারে? একটা ব্যাস একটা বৃত্তকে কভাগে ভাগ করতে পারে? এটা বৃত্ত একটা, এটা হচ্ছে কেন্দ্র,
সমান মাঝখান দিয়ে গেছে, তাহলে যে রেখা বৃত্তের মাঝ বরাবর কেন্দ্র হয়ে যাবে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে দেখো সমান দুভাগে ভাগ হচ্ছে কিনা, একটা বৃত্তকে সমান দুভাগে ভাগ করছে, তো তাই একটা ব্যাস একটা বৃত্তকে সমান দুভাগে ভাগ করতে পারে এবং প্রত্যেকটা ব্যাস সমান হবে। কেন? পেন্সিলের যে আমি কাঁটা এবং পেন্সিলের মধ্যে দূরত্বটা কি একই আছে কিনা, সমান আছে কিনা, আলাদা আলাদা করেছি? একটা বৃত্ত আঁকতে গেলে আলাদা করলে হবে না, ঠিক না? তাই এই ব্যাসার্ধগুলো সব সমান, এইগুলা হচ্ছে সব একটা করে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধগুলো সব সমান। তাহলে একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান হয় কি অসমান, আলাদা হয়? সমান হবে এবং ব্যাসগুলোও সমান হবে। ব্যাসটা কি? এই ব্যাসার্ধের ডবল, ব্যাসার্ধের ডবলটাই হচ্ছে ব্যাস। এই ব্যাসার্ধ যখন সোজা টেনে দেবো আর একটা প্রান্ত বিন্দু পর্যন্ত, বৃত্তের পরিধি পর্যন্ত, এটাই হয়ে যাবে কি ব্যাস। এখন আমরা দেখব এই বৃত্তের কি করে ক্ষেত্রফল বের করব। কি বের করব? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কোনটা? এই বৃত্তটার ভেতরে কতটা জায়গা আছে, এই বৃত্তের ভেতরে কতটা জায়গা আছে, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। সাপোজ ধরো তোমাদের, ধরো একটা গরু দড়ি দিয়ে পোঁতা আছে মাটিতে, ঠিক আছে না? গরুটা ঘাস খাচ্ছে, মাঠে চলছে, তো একটা খুঁটি কি করলাম, একটু এইখানে বেঁধে দিলাম একটা খুঁটিতে। কাকে? একটা গরুকে। খুঁটিটা দড়িটা আমি এতটা দিয়ে দিলাম, এখানে গরুটা চলছে, এখানে কি করছে? গরুটা চড়ছে। এখন গরুটা মনে করো ঘাস খাবে, ঘাস খেতে গেলে এই দড়িটা তো সেম আছে, এই দড়িটা কি লম্বা হয়ে দিকে যেতে পারবে? পারবে না। গরুর গলাটা, মুখটা এখানে অবধি যাবে, এর বাইরে বেরোবে না, ভেতরে যাবে। কিন্তু এইটা যখন সে চড়তে থাকবে তখন সে কতটা দূরত্ব চড়তে পারবে বলো? নিশ্চয়ই এইরকম এদিকে এদিকে চড়তে পারবে না। তাহলে সেম দূরত্ব এই দড়িটা যতটা যাবে, ঠিক কিনা, এই রকম রাউন্ড হয়ে এই এরিয়া অবধি চলবে, এর বেশি যেতে পারবে না, এর বাইরে বেরিয়ে যেতে পারবে না। তাহলে সে যে একটা জায়গা, সব থেকে বেশি কতটা জায়গা সে চড়তে পারবে? এই এরিয়াটা, এই এরিয়াটা সে চড়তে পারবে, ঠিক কিনা? তাই ব্যাসার্ধ অর্থাৎ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যত বড় হবে, অর্থাৎ গরুর দড়াটা যত বড় হবে তত বেশি জায়গা সে চড়তে পারবে, আর দড়িটা যত ছোট হবে সে তত কম জায়গা চড়বে। তাহলে তার পেটে তত কম ঘাস খাবে, সে কম ঘাস, কম জায়গা পেয়ে যাবে। তাহলে দড়িটা আমি তার এখানে করে দিলাম, তাহলে সে কি করবে? এরকম জায়গায় একটা চড়বে এবং এর ভেতরে যতটুকু ঘাস আছে সে ততটুকুই খাবে, এর বেশি পাবে। দড়িটা যদি আমি আরো বড় করে দিই তাহলে সে এই এরিয়া চলবে। তাই দেখলাম কি ব্যাসার্ধ যত বড় হবে বৃত্তের ক্ষেত্রফলটা তত বড় হবে। বোঝা গেল কি গেল না? ব্যাসার্ধ যত বড় হবে বৃত্তের ক্ষেত্রফল ততটাই বড় হবে। ক্ষেত্রফল বলতে তার ভেতরের যে জায়গাটা ততটা বড় হবে। বোঝা গেল কি গেল না? এখন দেখো এই ক্ষেত্রফল আমরা বের করব কিভাবে? এই ক্ষেত্রফলটা আমরা বের করব কিভাবে? বৃত্তের যে ক্ষেত্রফল অর্থাৎ কতটা জায়গা ঘাস খেতে পারলো। সাপোজ ধরো আমি দড়িটা, একটা গরুর দড়ি মনে করো 7 মিটার দেওয়া আছে। কত মিটার? একটা গরুর তার দড়িটা মনে করো 7 মিটার লম্বা, ঠিক আছে? এইখানে পুঁতে দেওয়া হয়েছে, গরুটা এই অবধি এলো, এইখান অবধি, এটা হচ্ছে 7 মিটার, ঠিক আছে? এইখানে গরুটা চড়ছে, এইখানে খুঁটিটা ফুটা আছে, এইখানে দড়িটা বাঁধা আছে। তাহলে এখন সে সব থেকে বেশি কতটা জায়গা সে ঘাসটা খেতে পারবে? তাহলে নিশ্চয়ই একটা রাউন্ড হয়ে যাবে, সে সব থেকে ঘাসটা খাবে এইভাবে রাউন্ড হয়ে, সে এই ঘাসটা খাবে, এই এতগুলো এরিয়া খাবে ঘাস। এর ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফলের সূত্র আমাকে জানতে হবে, ঠিক আছে না? এই ক্ষেত্রফলের সূত্র কি না, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আপাতত তোমরা মনে রাখো, এটা পাই আর স্কয়ার। কি? পাই আর স্কয়ার। আরটা হচ্ছে এখানে এই ব্যাসার্ধ যেটা আছে সেই ব্যাসার্ধকে আমরা আর বলি। কি বলি? এই ব্যাসার্ধটাকে আমরা আর হিসেবে এখানে ধরি। আর মানে এইটা সারা জীবনের জন্য মনে রাখবে, লিখে রাখো, আর সমান ব্যাসার্ধ। আর সমান ব্যাসার্ধ, এটা লিখে রাখো সাইডে করে, গোল করে স্টার দিয়ে লিখে রাখো। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এবং একটা পাই ইউজ করি। কেন পাই ইউজ করি সেটা আমরা পরের ক্লাসে জানবো। পাই সমান হচ্ছে
22 এর 7। পাইয়ের মান হচ্ছে 22 এর 7, এইটা মনে রাখবেন। ঠিক আছে, পৌনঃপুনিকে ধরলে 3.14 এরকম ধরা। এর একক কি ধরবো? এ যার কাছে বসবে সেই একক হয়ে যাবে। একটা তো একক থাকে, পাইয়ের মানটা যেখানেই বসবে সেই একক হয়ে যাবে। যদি মিটারের কাছে বসে তাহলে 22 এর 7 মিটার, যদি সেন্টিমিটারের পাশে বসে 22 এর 7 সেন্টিমিটার। ঠিক আছে, যদি কিলোমিটারের পাশে বসে 22 এর 7 কিলোমিটার। তাহলে এর একক কি? যেখানেই বসবে সেখানেই হয়ে যাবে। ক্লিয়ার পুরো? কোনো অসুবিধা নাই? তাহলে এই গরুটা কতটা খেলো ঘাস, তাহলে এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে আমরা কি হিসেবে শিখবো? না, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হিসেবে শিখবো। কি শিখবো? বৃত্তের ক্ষেত্রফল। লিখো, বৃত্তের ক্ষেত্রফল লিখতে থাকবো না? বৃত্তের ক্ষেত্রফল সমান, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা সূত্র দেখবো পাই আর স্কয়ার। পাইয়ের মান আমি কত বলেছি? পাইয়ের মান হচ্ছে 22 এর 7, 22 পয়সা ইনটু আর স্কয়ার। আর বলতে আমি কি বললাম? ব্যাসার্ধ। আর অর্থাৎ সব সময় আমাকে মনে রাখতে হবে আর সমান ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের মান আমি কত বলেছি? 7 মিটার। চলো 7 দেখো, ইনটু 7 ইনটু 7 পাই আর এর স্কয়ার। আর এর স্কয়ার বলতে অর্থাৎ ব্যাসার্ধের স্কয়ার। ব্যাসার্ধের স্কয়ার অর্থাৎ ব্যাসার্ধের মান যা থাকবে সেই মানটা আমি পুট করব। তাহলে 7 ইনটু 7 হয়ে গেল। চলো ক্যালকুলেট করো, এটা কত হবে? 7 7 কাটবে, 22 ইনটু 7 হচ্ছে 22 সাথে কত হবে? 7 গুণে 14, 4 হাতে 1, তাহলে 14 আর 15, তাহলে 154। কত হইলা? 154। তাহলে 154 এর একক জানতে হবে। একক কি? আমি দেখো এখানে কি দিয়েছি? মিটার, 7 মিটার দিয়েছি। তাহলে এর ক্ষেত্রফল কত আসবে? 154। হ্যাঁ, বর্গ কথাটা আসবে। যখনই ক্ষেত্রফল দেব তখনই বর্গ কথাটা আসবে। ঠিক আছে, তাই 154 154 বর্গ মিটার বা মিটার স্কয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় 154 মিটার স্কয়ার বা 154 বর্গ মিটার। এটা কোন এরিয়াটা? এটা কি? ব্যাসার্ধ মান তাহলে জানতে হবে। তাহলে কোন বৃত্তের ক্ষেত্রফল জানতে গেলে আমাকে কি জানতে হবে? ওই দড়ির দৈর্ঘ্যটা জেনে নিতে হবে। দড়িটার দৈর্ঘ্য যা আর ব্যাসার্ধ একই জিনিস, ঠিক না? কোন জায়গায় যদি ব্যাসার্ধ না দেওয়া থাকে তখন কিন্তু কি করবে? ধরো ব্যাসার্ধ দেওয়া নেই, কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এটা দেওয়া থাকলে এই গণিতের ক্ষেত্রে ভেবে বলো কত হতে পারে? এই গণিতটার ক্ষেত্রে ভেবে বলো, যদি এই গণিতটাতে ব্যাসের মান দেওয়া থাকতো তাহলে কত হতো? তাহলে নিশ্চয়ই দেখো, এটা যদি কেন্দ্রবিন্দু হয় এখান থেকে এই অবধি যেহেতু 7, তাহলে নিশ্চয়ই এখান থেকে এখান অবধিও 7 হবে। হবে কি না? কেন না, আমি কি বলেছি যে খুঁটি থেকে দড়ি অবধি, গরুটার মুখ অবধি প্রত্যেকটা জায়গা সমান, সমান কি না? তাহলে নিশ্চয়ই এটাও 7। তাহলে পুরোটা দেওয়া থাকলে এটা এটা কত দেওয়া থাকতো? 14 দেওয়া থাকতো, 14 দেওয়া থাকতো কি না? তাহলে ব্যাসের মান কি দেওয়া থাকতো? ডবল দেওয়া থাকতো। ব্যাস কত দেওয়া আছে? 7 দেওয়া আছে, সরি ব্যাসার্ধ 7 দেওয়া আছে। তাহলে ব্যাসের মান কত দেওয়া থাকবে? 14। আর ব্যাসার্ধকে লেখা হয় কেমন? এটা যেমন আর, ব্যাসটা হচ্ছে দুটো আর নিয়ে। কটা আর নিয়ে? এটা একটা আর, এটা একটা আর। তাই ব্যাসটাকে আমরা কি বলি? 2r। যেখানে দেখবে 2r সেখানেই বুঝে নেবে দুটো ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের মান দেওয়া আছে। বোঝা গেল পুরো? ক্লিয়ার? ঠিক আছে, এখন দেখো সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছো সবাই? যদি কোনো সমস্যা থাকে বলো। এখন যেটা করব, বৃত্ত পেলাম, ঠিকই আছে, কিন্তু বৃত্তের ভিতরে আমি যদি একটা ত্রিভুজ পেয়ে যাই, কি পেয়ে যাই? বৃত্তের ভেতরে যদি আমরা একটা ত্রিভুজ পেয়ে যাই তাহলে কি হবে? এখন বলো, এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ধরো সাপোজ আমাকে বলে দিল এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে, হতেই পারে। বা ধরো, ভালো করে দেখো, এরকম একটা ত্রিভুজ আছে। এইটা কি ত্রিভুজ? এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি।
এটা মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ, এটা মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আছে। আর এইরকম একটা বৃত্তচাপ দেওয়া আছে, কি আছে, এইভাবে একটা বৃত্তচাপ দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে কি বলা হয়, বৃত্তকলা। খেয়েছো এরকম কোনদিন? কি খেয়েছো? এরকম হয় তো? অর্থাৎ এখানে কি দেওয়া আছে, একটা বৃত্তের 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটা বৃত্তকে 4 ভাগে ভাগ করে, দেখতে পাচ্ছ ম্যাচ করছে। তাহলে একটা বৃত্তের এটা ক ভাগ, মোট 4 ভাগের 1 ভাগ কিনা। আমি যেটা এঁকেছি এটা একটা কুলপির মতো লাগছে কিনা, আরো ভাগ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আরো ভাগ করে দিলে এইভাবে চলে আসবে, এইভাবে আসবে। আমরা যে কুলপি খাই হয় কিনা, একই রকম হয় কিনা। এইটা টেনে দিলে একটা ত্রিভুজ হয়ে গেল, হয়ে গেল কিনা। এখানেও তেমনি, ভালো করে দেখো, এখানে প্রত্যেকটা বাহু সমান হয়েছে কিনা, ব্যাসগুলো সমান। এটা তো একটা বৃত্ত পুরোপুরি, না বললে সমান না? হ্যাঁ বললাম। আচ্ছা, এটা একটা হচ্ছে কি বৃত্ত, বৃত্তের এটা যদি কেন্দ্র হয় তাহলে অবশ্যই কেন্দ্র থেকে এটা সমান হবে এবং এটা ব্যাস হবে, ব্যাস হবে কিনা, এটাও ব্যাস হবে। একটা বৃত্তে কতগুলো এরকম ব্যাস থাকতে পারে, অসংখ্য ব্যাস থাকতে পারে, যত ইচ্ছা টানতে পারো। তাহলে এই বাহুটা সমান কিনা, সেম এটা সমান কিনা, সবই সমান, সমান কিনা। এখন ভেবে বলো, এইটা মনে করো একটা বৃত্ত ছিল, এই বৃত্তের আমি কি বললাম, এটা তোমার 14 ছিল, কত ছিল, 14 ছিল। এখন বৃত্তটা এঁকেছিলাম তো, এই বৃত্তটা এখান থেকে এই অবধি কত ছিল, 7 ছিল। তাহলে ভেবে বলো এই বাহুটার মান নিশ্চয়ই 7, সেম মনে করো এই বৃত্তটা সেম। তাহলে পুরো ক্ষেত্রফল কত বলো, এই বৃত্তটার পুরো ক্ষেত্রফল কত হবে বলো, এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল, এই বৃত্তটা যা বের করলাম 154, এটা তো 154 মিটার স্কয়ার ছিল তো, 154 মিটার স্কয়ার ছিল তো এটা। তাহলে ভেবে বলো এই এরিয়াটার ক্ষেত্রফল কত, এই এরিয়াটার ক্ষেত্রফল কে বলতে পারবে? তাহলে নিশ্চয়ই 154 কে 4 ভাগে ভাগ করে দেব। তাহলে এই এরিয়ার ক্ষেত্রফল কত আসবে, 154/4, এটা হবে তো। এটা হচ্ছে এই এরিয়ার ক্ষেত্রফল। পুরো ক্লিয়ার, পুরো বোঝা গেছে। সেম এই এরিয়ার ক্ষেত্রফল কত হবে, কত, 154/4, এই এরিয়ার ক্ষেত্রফল সেম, এই এরিয়ার ক্ষেত্রফল সেম। একটা জিনিস এখানে জানতে হবে, যখনই আমরা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, ভালো করে দেখো, ওই জায়গাটা এই জায়গাটা ম্যাচ হচ্ছে তো, এখানে শুধু একটাই টেনেছি, এই রেখাটা, কি রেখাটা, এই যে রেখাটা, এই যে দাগটা, অর্থাৎ একটা ত্রিভুজ যে তৈরি হলো, এই ত্রিভুজের এটাকে যদি আমি সমকোণ হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলি, লম্ব ভূমি, আর একটা কি বলি, অতিভুজ বলি। কি বলি, অতিভুজ। তাহলে অবশ্যই এই রেখার মান আমরা পাবো কি পাবো না, পাবো। এর ক্ষেত্রফল পাবো কি পাবো না, পাবো। তোমরা বের করো এইটার ক্ষেত্রফল কত, তোমরা শুধু বের করো এইটার ক্ষেত্রফল কত। কি করে বের করবে, এর নিয়ম হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হয় তো। পারবে বের করতে? এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটা দিয়েছি, এইটা হচ্ছে 7 আছে, হিসাব অনুযায়ী, এই ছবি হিসাব অনুযায়ী এটা 7 হবে কিনা, এটা তো সেই দড়িটা, এটা তো সেই দড়িটা কিনা, ব্যাসার্ধ কিনা, এটাও সেই দড়িটা ব্যাসার্ধ কিনা, এ দুটো সেম কিনা। তাই এটাও 7, এটাও 7, কিন্তু আমি এইটার মান জানি না, ছাড় ওটার মান জানার দরকার নেই। আমি চাইছি তোমাদের শুধু এইটার ক্ষেত্রফল বের করো, শুধু এইটার ক্ষেত্রফল বের করতে পারবে? করো, হাফ ইনটু কত আসবে, এটা আসবে হাফ ইনটু ভূমি কত 7 ইনটু উচ্চতা কত 7, এটা হবে না। তাহলে 7 7 49, 49/2, এটা বের হবে। তাহলে শুধুমাত্র এই ত্রিভুজটারই ক্ষেত্রফল বের হলো কত, 49/2 একক, একক কি হবে, মিটার স্কয়ার, বর্গ মিটার। ঠিক আছে, 49/2 বর্গ মিটার। শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হলো। তোমরা ভেবে বলো, আমি চাইছি শুধু এই জায়গাটার ক্ষেত্রফল না, আমি চাইছি শুধু এই জায়গাটার ক্ষেত্রফল। বের করতে পারবে কি পারবে না এখন বলো, পারবে?
কি করতে হবে? বুদ্ধিটা কি? কে কে পারবে হাত তোলো, কে কে পারবে হাত তোলো। আমি চাইছি শুধু এই জায়গাটার ক্ষেত্রফল, অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রফল, বা এখানে যদি বলো এই জায়গাটার ক্ষেত্রফল, আমি শুধু ওটাই চাই। তাহলে কি করব? আমি পুরোটা যে আছে এই পুরোটা থেকে শুধু এই এরিয়াটা বাদ দেবো কিনা, দিলেই তো হয়ে যাবে। এটাই বুদ্ধি, আর কিছু না। আমরা এই যে চ্যাপ্টারটা শিখবো, এই চ্যাপ্টারে শুধু এই জিনিসটা জানতে হবে যে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে জানতে হবে। ত্রিভুজ অনেক রকমের হয়, আমি যা সমকোণী ত্রিভুজ দিয়ে আমি বললাম এখন, কিন্তু ত্রিভুজ কিন্তু আমরা আরো বেশ কিছু ত্রিভুজ পাবো, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ পাবো, সমদ্বিবাহু ত্রিভুজ পাবো, সমবাহু ত্রিভুজ পাবো, বিভিন্ন ধরনের আমরা ত্রিভুজগুলো পাবো, সেগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে। তার জন্য ত্রিভুজ চ্যাপ্টারটা ভালো করে রেডি হতে হবে, যারা করেছিলে আগের দিনের ক্লাস, ঠিক আছে? নেক্সট দেখো, হ্যাঁ, তাহলে আমি এই বৃত্তকলা, এটাকে কি বলা হয়? বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল আমি আগে থেকে পেয়ে গেছি 154/4 মিটার স্কয়ার, বর্গমিটার। শুধু এটার মান পেয়েছি, অর্থাৎ এটা পুরোটা এখান হয়ে পেয়েছি। যে আমি কি শুধু এইটা বা এটা না, কিন্তু এইটা এটা দুটো মিলে পেয়েছি। আর এখানে আমি শুধু এই এরিয়াটার মান পেলাম, এখানটায় আমি শুধু এই ত্রিভুজের মানটা পেলাম, অর্থাৎ শুধুমাত্র এই এরিয়ার মানটা এখান থেকে আমি পেলাম কত? 49/2। তাহলে আমার দরকার হচ্ছে ওই এই এরিয়াটার মান, কোনটা? এইটা। এই এরিয়াটার ক্ষেত্রফল কত এইটা জানতে গেলে কি করতে হবে? আমাকে পুরো ক্ষেত্রফলটা থেকে শুধু ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব। দিলে কোনটা পড়ে থাকবে? এটা পড়ে থাকবে কিনা, এটা পড়ে থাকবে কিনা? দিলেই তো আমি এই ক্ষেত্রফলটা পাবো। শিওর পারবে? 154/4 মাইনাস কোথায়? 49/2। এটা তো আর শেখানোর দরকার নেই, এটা নিশ্চয়ই পারবে। কত হচ্ছে বলো? বিয়োগ করো, বিয়োগ করে বলো কত হচ্ছে। 154/4 বিযুক্ত 49/2। হলো হলো, বের হলো, বের হলো। কত? 56/4। তোমরা লসাগু করে বলছো নাকি? কত? কত অ্যাকচুয়ালি কত বেরিয়েছে? 23/2 তো, ঠিক আছে। আচ্ছা দেখো না, চেক করো না। 23/28। হ্যাঁ 23 না 28। আচ্ছা দেখো, বিয়োগ করতে গেলে তাহলে আমি লসাগু করব প্রথম। লসাগু করব প্রথম, কত? 4 হবে। লসাগু করলে 4 হচ্ছে 154 বিযুক্ত এদিকে কত হবে? 54 এর সঙ্গে কত গুণ হবে? তাহলে 54 সঙ্গে হবে তোমার 2 গুণ হবে। 54 দিয়ে সরি 49 দিয়ে 50 দিয়ে 100, 2 কম, তাহলে 98। কত হবে? 98 100, তাহলে 154 থেকে 98 বাদ দাও। 56 হ্যাঁ 154 থেকে তাহলে মনে করে এটা 100 আছে, 100 থেকে যদি কত বাদ দিবে? 100 বাদ দিয়ে দাও। 100 থেকে 54 হবে নাকি? 56/4, তাই না? 14 থেকে 56, 14। তাহলে 14/14। তাহলে আমি টোটাল পেলাম, এটা বিয়োগ করতে হলো কত? 14। 14 কি একক? কি বর্গমিটার, মিটার স্কয়ার। তাহলে এর ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 14 বর্গমিটার। বোঝা গেল কি গেল না পুরো? পারবে কি পারবে না? 14 বর্গমিটার। ক্লিয়ার পুরো? কিন্তু পুরো পুরো ক্লিয়ার বুঝতে পারবে? তাহলে আমি জাস্ট এরকম কোন ত্রিভুজ দেওয়া থাকলে আমি কি করব? ভেবে নেব এটা একটা বৃত্ত, বা এর নিয়মগুলো আমাকে জানতে হবে। আস্তে আস্তে আমরা এর নিয়মের দিকে আসবো। আস্তে আস্তে আমরা কিভাবে নিয়মগুলো হচ্ছে, কিভাবে আসছে, আমরা এগুলা দেখবো। আমরা জাস্ট ছোট অংশগুলো থেকে শুরু করছি। আর এই জিনিসগুলো একটু না বুঝতে পারলে কিন্তু করতে পারবে না। আগে বুঝে নাও ভালো করে, যদি বুঝে নিতে পারো কোনো মুখস্থ বিদ্যা এখানে চলবে না।
যদি কেউ মুখস্থ করতে যাও শেষ, গণিতে তার জন্য নয়। কেউ যদি মুখস্থ করতে যাও তার জন্য গণিত নয়। গণিতটা শুধুমাত্র লজিক্যালি ভাবে কাজ করতে হবে, যে লজিক দিয়ে কাজ করতে হবে। এইটা সমকোণী ত্রিভুজ, এইটা বৃত্তকলা। তোমাকে মান বের করতে হবে এইটুকু, এইটুকু মান বের করতে হবে না ভুল। এইটুকু মান বের করতে হবে, এই এরিয়াটা আর এই এরিয়াটা, এই এরিয়ার মানটা বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো কি পারছো না? এইটা আর এইটা, এই মানটা বের করতে হবে। দেওয়া আছে এটা 3 দেওয়া আছে আর এটা 4 দেওয়া আছে, বোঝা গেল? এইটা 3 3 আর এটা 4 দেওয়া আছে। তোমাকে বের করতে হবে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা, টোটাল যোগফল বের করতে হবে। পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে? খুঁজেই পাচ্ছে না। এখন ভালো করে বুঝে দেখো, আমি এটা সমকোণী ত্রিভুজ, এইটাকে 3 দিয়েছি, এটা 4 দিয়েছি, এখানে হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ হচ্ছে এখানে, তাহলে অবশ্যই এটা একটা ভূমি বা এটা একটা লম্ব। অতিভুজ এটা হচ্ছে, অতিভুজ যদি এটা হয় তাহলে এর মান কত আসবে? অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার কত হচ্ছে? 4 4 16, ভূমি স্কয়ার 3 3 9, কত হচ্ছে? 25 25 কাছে কার স্কয়ার? 5 এর স্কয়ার, তাহলে 5 হবে। অতিভুজটা কত হবে? 5। এখানে দেখো এটাই হচ্ছে এর ব্যাস। ভালো করে দেখো, একটা যদি এটাকে বৃত্ত ভাবি তাহলে এটাও পুরোটাই বৃত্ত আসবে কিনা? এটা পুরোটা বৃত্ত হলো কিনা? বৃত্ত হলো তো, তাই এটা আমার কি হলো? ব্যাস হলো। যে কোনো ভাবে তুমি দেখো, একটা বৃত্ত এঁকে দাও, কেন্দ্র দিয়ে দাও, মাঝখান দিয়ে দাও একটা ব্যাস। আমি যে কোনো ভাবে আমি যদি টানি, আমি যেভাবেই টানি না কেন, তাহলে কি হবে না, একটা ত্রিভুজ তৈরি হবে। একটা ত্রিভুজ তৈরি হলে এই যে এক্সট্রা জায়গাটা পেয়ে যাচ্ছি, আমি তো সেই জায়গাটা ক্ষেত্রফল বের করতে বলছি। বোঝা গেল কি গেল না? এখানে আরো কিছু আমরা লজিক দেখব, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। তোমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নাম শুনেছো? সমকোণী সমদ্বিবাহু বা যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ জানো? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্লাস 10 চলে যাও। তাহলে ভালো করে দেখো, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ধরো, সাপোজ ধরো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান করলো, তাহলে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ কি হয়? দুটো কোণ সমান হয়, দুটো কোণ অবশ্যই সমান হয়। এবং দুটো কোণ সমান হলে যদি কোনো জায়গায় দেওয়া থাকে ধরো এই দুটো কোণ সমান, তাহলে আমরা একইভাবে দুটো বাহুও সমান, এটাও আমরা জানি প্রমাণে। চুপচাপ বেরিয়ে যাও, সাউন্ড হচ্ছে। কোন ক্লাসে আছে গো? বাহু সমান হচ্ছে, দুটো বাহুই সমান হবে। ঠিক আছে, কি আসবো? কার ক্লাস আছে? হ্যাঁ, কথা বলতে পারবে বাবা বাচ্চা সব। হ্যাঁ, তাই বলে না কোন ক্লাস নেই? আচ্ছা, এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে। আচ্ছা, 90 ডিগ্রি কোণ কেন হয় জানো?
তোমরা শিখাবো, তোমাদের পরে আমরা শিখাবো। যে কোনো বৃত্তের ক্ষেত্রে মন দিয়ে শুনবে, যে কোনো বৃত্তের ক্ষেত্রে সাপোজ ধরো এটা একটা বৃত্ত, কেন্দ্র হয়ে যে কোনো ব্যাস, যে কোনো ব্যাস হতে পারে, যাই হতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে একটা বাহু পেলাম না, এটাকে আমরা কি বলি? আমি সাপোজই জ্যা ধরলাম, কি ধরলাম? জ্যা। ব্যাসটাও একটা জ্যা, তো তাই জ্যা এর প্রান্তবিন্দু দ্বারা এই বৃত্তের উপরে যে কোণ উৎপন্ন করবে, এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা কি হবে জানো? যে এই কোণের অর্ধেক হয়। কোন কোণের? সেই কোণটার অর্ধেক হয়। আমরা পরে পরে শিখাবো। ধরো এরকম একটা কোণ আছে, ধরো এটা একটা বাহু, এখানে একটা কোণ তৈরি হলো, দেখতে পাচ্ছ? তাহলে এখানে দেখো, এই কোণটার অর্ধেক হচ্ছে এটা, বোঝা গেল? এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তোমরা আপাতত জানো, তোমাদের আমি শিখাবো প্রমাণ করার সময়, উপপাদ্য যখন করাবো তখন শেখাবো। এইটাকে কি বলা হয়? কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে যখনই তোমরা কোনো ব্যাস করবে, দেখো ভালো করে, কেন্দ্র বলতে কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হবে, সবসময় কেন্দ্রেই কোণটা উৎপন্ন হতে হবে। যদি এর ব্যাস হয় তাহলে কেন্দ্রটা এটা, তাহলে এই কোণটা কত ডিগ্রি আছে? 180 ডিগ্রি আছে। তাই এই যে কোণটা তৈরি হলো, দেখো এখানে একটা কোণ তৈরি হলো, অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এখানে দেখো কোণ তৈরি হলো 90 ডিগ্রি। যত কোণ তৈরি হোক না কেন, যত যে রকম যে কোনো জায়গায় যা কোণই তৈরি হোক না কেন, সবই কত হবে? 90 ডিগ্রি। একই রকম এদিকেও কত হবে? 90 ডিগ্রি। এদিকে যদি তৈরি হয় 90 ডিগ্রি, হবে কি না? একই রকম ভাবে এখানে দেখো, কেন্দ্র দিয়ে গেছে এটা, এটাকে যদি আমি মিডল পয়েন্ট ধরি, কেন্দ্র ধরি, তাহলে অবশ্যই কেন্দ্র হয়ে গেছে। তাহলে কেন্দ্র হয়ে যাওয়ার ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। এখানে যে কোণটা তৈরি হয়েছে, এটা কত হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। আর 90 ডিগ্রি হওয়ার কারণে এটা আমরা কি পেলাম? সমকোণী ত্রিভুজ পেলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটাকে লম্ব, একটাকে ভূমি ধরেছি, তাই আমি অতিভুজটা পেয়ে গেছি। তাই অতিভুজ যেহেতু আমি পুরো ব্যাস, অতিভুজ যা আর এই বৃত্তের ব্যাসটা সেম কিনা, একই কিনা, তাহলে এই বৃত্তটার অতিভুজটা যেটা আর এই বৃত্তটার ব্যাসও সেটা। আর ব্যাস আমি কত পেলাম? ব্যাসটা আমি পেলাম 5 পেলাম। আর ব্যাস 5 পেয়েছি, অর্থাৎ আমি ব্যাসার্ধটাও বলতে পারবো। ব্যাসার্ধটা কত হবে? কত হবে? 2.5। তাহলে এটা হবে 2.5, এটা হবে 2.5। এটা যদি মিডল ধরি আমাদের মতো, বোঝা গেল কিনা? তাহলে এটাও 2.5 হবে, এটাও 2.5 হবে, আড়াই আড়াই করে হয়ে যাবে। এটাই হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের আমি যেই ব্যাসার্ধ জেনে নেব, তাহলে এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল জানতে পারবো কিনা? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। পুরো বৃত্তটার আমি ক্ষেত্রফল জেনে নেব, কত হবে? সরি, হ্যাঁ, পাই আর স্কয়ার। পুরো বৃত্তটার ক্ষেত্রফল পেয়ে যাব কত? পাই আর স্কয়ার। ভালো করে লক্ষ্য করো, আমি দরকার শুধু অর্ধেক, হাফ দরকার, তাহলে আমি পাই আর স্কয়ার বাই 2 করে দেব। কি পুরো বৃত্তটার অর্ধেক পেয়ে যাব? পুরো বৃত্তটার আমি অর্ধেক পাচ্ছি, তাহলে পাই আর স্কয়ার বাই 2। মান বের করে নাও, 22/7 ইনটু আর স্কয়ার। আর স্কয়ার মানে 2.5 ইনটু 2.5, হবে কি না? পুরোটা বাই কত আসবে? পুরোটা বাই 2 আসবে কি না? এখন এই যে মানটা বের হবে, ক্যালকুলেট করো এটা। এই মানটা বের হচ্ছে, এটা কার মান বের হলো? এই পুরো এরিয়াটার মান, এই পুরো এরিয়ার মান বের হলো কিনা? আর পুরো এরিয়াটার মান বের হলে তুমি কি করবে? শুধু এইটার মান বের করে নাও, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে নাও। দিলে কার মান বের হবে? এইটুকু এরিয়া, এই ত্রিভুজটার মান পাবে। আমার দরকার হচ্ছে শুধুমাত্র এই বৃত্ত কলাটা, এই বৃত্ত কলার মানটা দরকার, ঠিক না? তাহলে আমি পুরো এইটার মান বের করব, যা হবে বিযুক্ত এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিব, পেয়ে যাব। হবে কি হবে না? করতে পারবে? আমি দিচ্ছি কিছু, তাহলে রেডি করো এক্ষুনি। কে বুঝতে পারলে না বলো?
কে কে বুঝতে পারলে না বলো? সব সময় কিন্তু আমি ত্রিভুজ এঁকে দেব না, সব সময় আমি ত্রিভুজ এঁকে দেব না। এটা 12, এটা 16, ঠিক আছে? এটা কত আছে? 12 আছে, এটা 16 আছে। তোমরা এই এরিয়াটা বের করো, এই নকশা এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রফল বের করো। পারবে কি পারবে না? পুরো করে ফেলো। এটা কত আছে? অতিভুজ আছে। তাহলে অতিভুজের মান পেতে গেলে একদম ইজি। তাহলে আমাকে কি করতে হবে? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এবি, তাহলে এখানে অতিভুজ যেমন এবি, আর এখানে পুরো বৃত্তের ব্যাসও সেই একা, এবি হচ্ছে ব্যাস, আর এইখানে ত্রিভুজটা যেটা হয়েছে এসিবি, এই সমকোণী ত্রিভুজ হয়েছে এটা একটা সমকোণ। কেন সমকোণ? আমি বলেছি আগে, যে কোনো বৃত্তের কেন্দ্র দিয়ে যে কোণ সৃষ্টি হবে, কেন্দ্র দিয়ে এটা যদি 180 ডিগ্রি হয়, এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এর বৃত্তস্থ কোণ কি হবে? অবশ্যই এর অর্ধেক হবে। এটা 180 হলে এর অর্ধেক 90 ডিগ্রি। তাই সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার নিয়ম আমরা জানি। সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান কি হয়? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজের স্কয়ারের মানটা বের করব, অর্থাৎ অতিভুজ সমান রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বুঝতে হবে, পিথাগোরাস উপপাদ্য এক্সপার্ট হতে হবে। তাহলে এখানে 16 স্কয়ার প্লাস কত আসবে? তাহলে ab স্কয়ার, অর্থাৎ ab সমান কত আসবে? ab সমান রুট অফ 16 স্কয়ার। 16 স্কয়ার সমান কত হবে? 16 স্কয়ার সমান কত হবে? 16 বর্গ মনে রাখতে হবে, এরকম বললে হবে না। কত হবে? 256 36। এবং লম্ব আরেকটাকে তুমি ভূমি ধরতে পারো, লম্ব ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে লম্ব স্কয়ার সমান কত আসবে? 144। কত হবে? যোগ করো, যোগ করলে 400 হচ্ছে তো? পুরো ভাই চাষ। সেটা 400 না হাতে 400 হচ্ছে। তাহলে রুট অফ 400 কত আসবে? রুট হচ্ছে 400, তাহলে রুট 400 বর্গমূল করো, কত আসবে? 20। কত আসবে? 20 আসবে কিনা? তাহলে পুরো ব্যাসটা আমি মানে পুরো অতিভুজটা কত পেলাম? পুরো অতিভুজটা কত পেলাম? 20 পেলাম। তাহলে অতিভুজ যা ব্যাস তা। তাহলে ব্যাসার্ধ কত হবে? চোখ বন্ধ করে বলো, না চোখ খোলা রাখবে? আরে গাধা, 10 আর 10 হবে না? তোমরা সত্যি মানে একদম বললাম তো চল। 10 আর 10 হবে নাকি? তাহলে আমাদের কেন্দ্র থেকে এইটা পরিধি পর্যন্ত 10 আর 10 পাচ্ছি। অর্থাৎ আমি চোখ বন্ধ করে বলতে পারি এর ব্যাসার্ধ 10। এই বৃত্তটার পুরো ব্যাসার্ধ 10। বৃত্তটার ব্যাসার্ধ যদি 10 পাই, এর ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, পাই পাই আর স্কয়ার 22 এর 7 ইনটু 10 ইনটু 10। বাই টু করে দাও। আচ্ছা বাই 2 করে দাও, বাই 2 করে 11 করে দাও, কাটা দিও নাকি? 11 কত হবে? 1127। এটা আসছে তো? তাহলে এটা কার মান আসছে? পুরো অর্ধবৃত্তটার ক্ষেত্রফল। আর আমি একটা বের করব পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু যাকে হোক একটা ভূমি ধরো ইনটু উচ্চতা, হবে কি না? 2 আসতে 16, 12 আসতে 96, এটাই তো? তাহলে পুরো ক্ষেত্রফল এর কত আসলো? এর পুরো ক্ষেত্রফল 96 স্কয়ার মিটার বা স্কয়ার একক, দেখো তো। তাহলে এর আসছে 96, আর পুরোটা আসছে কত? 1122। তাহলে আমি শুধু কি চাইছি? এই নকশা এরিয়াটার ক্ষেত্রফল বের করতে। তাহলে আমি কি করব? চোখ বন্ধ করে 1122 বিযুক্ত 96
বিয়োগ করো, ক্যালকুলেট করো, এটাই হবে তার উত্তর। বিয়োগ করলে কত আসবে? 1100 বিযুক্ত 7 কত? 7 হাতে 4 7 9 63 65 682 হচ্ছে। হ্যাঁ কত হবে? 67। আচ্ছা 600 কত 72। তাহলে 1100 থেকে 672 বাদ দাও। 1100 বিযুক্ত 700 672 নাকি? কত আসবে গো? 428। আচ্ছা এখানে আসছে 9 7 8 9 2 6 7 8 9 10 428। তাহলে 428 বাই 7 কত আসছে? এখানে নিচে 7 আছে, 7 থাকতে দাও। তাহলে আসছে কত? 428 বাই 7। তাহলে 428 বাই 7 বর্গ মিটার। কাটারি কত করে করে নাও? হবে কাটারি? কাটারি হবে? আচ্ছা তাহলে এত বর্গ মিটার তার মান এই নকশা এরিয়াটার মান। ঠিক আছে? পারবে কি পারবে না? বুঝতে পারলে কি পারলে না? দিলে করতে পারবে এরপর। বাড়ির জন্য কথা থাকছে করে নিয়ে আসো হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে আমরা দেখাবো। এটা করো। ক্লাস শুরু হলে ফ্যান অফ করে দেবে, ফ্যান চালু রাখবে না। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20। এটা মানটা বের করতে হবে, এই এরিয়ার মানটা বের করতে হবে। পারবে? এটা 21, এটা 21, এই এরিয়ার মানটা বের করতে হবে। পারবে? হ্যাঁ কোন এরিয়া দেওয়া নাই? কি দেওয়া নেই কোন এরিয়া? বলো কোনটা? ও কোন এরিয়াটা বললাম? এই এরিয়াটা বললাম। ঠিক আছে? কোন এরিয়াটা বললাম? উকিল দিয়ে আসো, রেস্টি করে দেওয়া হবে। এই এরিয়াটা পুরো রেস্টি করে দেওয়া হবে তোমাকে। কোন এরিয়াটা বললাম? বোঝা গেল কি গেল না? কমপ্লিট? হ্যাঁ।